হ্যালো বন্ধুরা, টেকল্যান্ডের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আনবক্সিং এবং রিভিউ করব রেডমি K30 এর। থুক্কু থুক্কু, এটি একটি পোকো ফোন, পোকো X2 এর। আপনারা যারা পোকো X2 কেনার কথা ভাবছেন, তারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে বসে পড়ুন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আগ্রাবাদ আখতারুজ্জামান সেন্টারের জোজোবির শপ। আপনারা যে কোনো ব্র্যান্ডের অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোন কিনতে ঘুরে আসতে পারেন তাদের দোকান থেকে। তাদের দোকান থেকে কিনলে আপনারা পাচ্ছেন 14 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল ফোন কিনতে ঘুরে আসতে পারেন তাদের দোকান থেকে। তাদের দোকানের গ্রুপ লিঙ্ক, পেজ লিঙ্ক এবং অ্যাড্রেস দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তো চলুন আনবক্সিং করতে করতে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে রাখি, ডিসেম্বর মাসে বের হওয়া রেডমি K30 হুবহু কপি করে পোকোর ফেব্রুয়ারি মাসে এই ফোনটি বের করার কোনো লজিক কিন্তু আমি খুঁজে পেলাম না। পোকো F1 মূলত মানুষের মনে জায়গা করে নিয়েছিল কম প্রাইসে একটা হাই এন্ডের ডিভাইস দিয়ে, কিন্তু পোকো X2 কি তা পারবে? চলুন দেখে নেওয়া যাক। পোকোর বক্সের মধ্যে আপনারা পাচ্ছেন একটি 27 ওয়াটের ফাস্ট চার্জার, যেই চার্জারটি দিয়ে আপনার এই ফোনটিকে 68 মিনিটেই ফুল চার্জ করে ফেলতে পারবে বলে বলছে এই কোম্পানি। কিন্তু আসলে বাস্তবতা কতটুকু? বাস্তবে আপনার এই ফোনের ব্যাটারিটিকে এই 27 ওয়াটের ফাস্ট চার্জারটি দিয়ে চার্জ করতে সময় লাগবে প্রায় 1.5 ঘন্টার মতো। 1.5 ঘন্টা সময় শুনে ভয় পেলে কিন্তু চলবে না, কারণ এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে বিশাল 4500 mAh এর একটি ব্যাটারি। বক্সের ভিতরে থাকা সফট ব্যাক পার্ট, ইউজার ম্যানুয়াল এবং ডাটা কেবল নিয়ে কথা না বাড়িয়ে চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন নিয়ে। যারা ইতিমধ্যে রেডমি K30 ফোনটি দেখে ফেলেছেন, তাদেরকে কিন্তু এই ফোনটির ডিজাইন নিয়ে নতুন করে কিছুই বলতে হবে না। এই ফোনটির ফ্রন্টে এবং ব্যাকে দুই দিকে গ্লাস প্যানেল ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট এবং ব্যাক দুই দিকেই গোরিলা গ্লাস 5 ইউজ করা হয়েছে গ্লাসটির প্রোটেকশনের জন্য। ফোনটি অ্যালুমিনিয়াম ফ্রেমের তৈরি একটি ফোন এবং এর ওয়েট হচ্ছে 208 গ্রাম। রেডমি K30 সাথে এই ফোনটির ডিজাইনের একমাত্র পার্থক্য হলো ফোনটির পিছনের ব্যাক প্যানেলে রেডমির জায়গায় লেখা রয়েছে পোকো। এছাড়া কিন্তু রেডমি K30 সাথে এই ফোনটির ডিজাইনের আর কোনো পার্থক্যই নেই। যথারীতি K30 মতোই এই ফোনটির বাম পাশে পাচ্ছেন আপনারা একটি হাইব্রিড সিম ট্রে, যেখানে আপনারা দুটি সিম অথবা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির উপরের অংশে আপনারা সেকেন্ডারি মাইক্রোফোনের সাথে সাথে ইনফ্রারেড সেন্সরটিও পাচ্ছেন। ফোনটির একেবারে নিচের প্যানেলে রয়েছে লাউড স্পিকার, মাইক্রোফোন, 3.5mm অডিও জ্যাক। হাতের ডান পাশেই থাকছে ভলিউম রকারের ঠিক নিচে পাওয়ার বাটন, যেটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করবে। ফোনটি 8.8mm স্লিম এবং হাতে নিয়ে মোটামুটি লেভেলের কমফোর্ট ফিল করবেন। ফোনটির ডিজাইনের ক্ষেত্রে একটা কথা বলতেই হয় যে ফোনটির পিছনের ক্যামেরা বামটি কিন্তু যথেষ্ট উঁচু, অর্থাৎ ব্যাকপার্ট ছাড়া এই ফোনটির নিচে রাখতে কিন্তু আপনাদের একটু বেশি আনকমফোর্টেবল ফিল হবে। এবং রেডমি K30 মতোই এই ফোনটির মধ্যে কোনো ধরনের নচ ডিসপ্লে ইউজ করা হয়নি। ডাবল ক্যামেরা থাকার কারণে 5 হোল একটি ডিসপ্লে পাচ্ছেন এই ফোনটির ফ্রন্ট প্যানেলে। এই ডিসপ্লেটির কারণে শুধুমাত্র ফোনটির এই ডিজাইন থেকে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ফোনটির এই ফ্রন্ট প্যানেলের ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে IPS LCD প্যানেল, যার স্ক্রিন টু বডি রেশিও ছিল 84.8%। 6.67 ইঞ্চির এই ডিসপ্লেটির PPI ছিল 395। HDR10 সাপোর্টেড এই ডিসপ্লেটির মধ্যে আপনারা যে কোনো কন্টেন্ট কিন্তু যথেষ্ট ভালোভাবে উপভোগ করবেন, এবং উপভোগ করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই ডিসপ্লেটি 120 হার্জ সাপোর্টেড। তার সাথে সাথে 500 নিটস ব্রাইটনেস প্রদান করার কারণে আপনারা কিন্তু দিনের বেলাও এই ডিসপ্লেটি ইউজ করতে কোনো ধরনের প্রবলেম হবে না। রেডমি K30 সাথে পোকো X2 এর একটি বিশাল ডিফারেন্স হচ্ছে ফোনটির ইউজার ইন্টারফেসে। ফোনটির মধ্যে পোকো নিজস্ব ইউজার ইন্টারফেস ইউজ করা হয়েছে, তাও কিন্তু MIUI 11। ফোনটির মধ্যে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে 10.0। বিশাল এই 120 হার্জ ডিসপ্লেটির মধ্যে পোকোর এই ইউআইটি কিন্তু যথেষ্ট কালারফুল লাগে। ফোনটির মধ্যে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 730G, যা কিনা রেডমি K30 এর মধ্যে ইউজ করা হয়েছিল। অক্টাকোর এই প্রসেসরটির মধ্যে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Adreno 618। ইন্টারনাল স্টোরেজের দিক দিয়ে তিনটি ভেরিয়েন্টে আপনারা ফোনটি অ্যাভেলেবেল পাবেন। 64GB 6GB র্যাম, 128GB 6GB র্যাম এবং 256GB 8GB র্যাম, এবং এর ইন্টারনাল স্টোরেজ হিসেবে ইউজ করা হয়েছে UFS 2.1। সব মিলিয়ে এই ফোনটির পারফরমেন্স কেমন পাবেন? ডিসেম্বর মাসে বের হওয়া রেডমি K30 রিভিউ যারা দেখেছেন, তারা কিন্তু বলতে পারেন যে এই ফোনটির পারফরমেন্স আসলে আমরা কেমন পাবো। ফোনটির মধ্যে আপনারা এভারেজ সকল ধরনের হাই কনফিগারেশনের গেম রান করতে পারবেন। যদিও বেশ কিছু ক্ষেত্রে আপনারা কিছু ফ্রেম ড্রপের দেখা পেতে পারেন, কিন্তু 120 হার্জ ডিসপ্লে হওয়ার কারণে কন্টেন্টগুলো এবং গেমিংগুলো হবে আপনাদের জন্য আরও চমৎকার। এই ডিভাইসটির মধ্যে র্যাম 6GB হওয়ার কারণে এবং চিপসেটের সমন্বয়ে আপনারা কিন্তু খুবই চমৎকার পারফরমেন্স পাবেন। দৈনন্দিন ব্যবহারে ফোনটির মধ্যে কোনো ধরনের ল্যাগার দেখা পাবেন না বললেই চলে, এবং ইউআইটি অনেক ক্লিন এবং স্মুথ হওয়ার কারণে ইউজ করেও খুব ভালো ফিল করবেন বলেই মনে করছি। এই ফোনটি আপনারা যারা নেবেন
তারা দৈনন্দিন ব্যবহারের জন্য এবং গেমিংয়ের জন্য দুই ক্ষেত্রেই ফোনটি ইউজ করতে পারবেন। ফোনটির মধ্যে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক, এবং অদ্ভুতভাবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি যে পাওয়ার সুইচের সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, এটি কিন্তু খুবই বিরক্তিকর। আপনারা শুধুমাত্র আপনাদের রাইট হ্যান্ডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইউজ করতে পারবেন। হ্যাঁ, অনেকে হয়তো বা লেফট হ্যান্ডের সাহায্যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ইউজ করতে পারবেন, কিন্তু তা ততটা কমফোর্টেবল ফিল হবে না। এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পজিশনের কারণে আপনারা যে কোনো ফিঙ্গার ইউজ করে ততটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। যদিও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করছিল, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি একটু ছোট হওয়ার কারণে মাঝে মাঝে মিসপ্লেস হচ্ছিল এবং ফোনটি আনলক হচ্ছিল না। এই দিক দিয়ে যদি আমরা ফেস আনলকের সাথে তুলনা করি, তাহলে কিন্তু ফেস আনলকটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। কিন্তু ফেস আনলক সিকিউরিটিটি খুব বেশি জোরদার নয় বলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করার। হয়তোবা আপনারা এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করতে করতে একেবারে ইউজড হয়ে যাবেন। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে বলেছিলাম ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে বিশাল 4500 mAh এর একটি ব্যাটারি। এই ব্যাটারিটি দিয়ে আপনি যত হার্ড ইউজারই হন না কেন, সম্পূর্ণ একদিনের ব্যাটারি ব্যাকআপ পেতে সক্ষম, এবং নর্মাল ইউজাররা এই ফোনটির ব্যাটারি দিয়ে প্রায় 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। চলুন আমরা চলে যাই স্মার্টফোনের সবচাইতে আকর্ষণীয় ফ্যাক্ট, ক্যামেরাতে। ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে চারটি ক্যামেরার একটি বিশাল সেটআপ। প্রাইমারি শুটারটি ছিল 64 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.9। আলট্রা ওয়াইড মোডের ছবি তোলার জন্য আপনাদেরকে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের একটি শুটার, যার অ্যাপারচার ছিল 2.2। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন এবং ম্যাক্রো মোডের ছবি তুলতে আগ্রহী, তাদের জন্য ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেলের অ্যাপারচার 2.4 যুক্ত একটি লেন্স। এবং বর্তমান স্মার্টফোনগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ফ্যাক্ট, অর্থাৎ পোর্ট্রেট মোড ইউজ করার জন্য এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে 2 মেগাপিক্সেল অ্যাপারচার 2.4 যুক্ত একটি লেন্স। ফোনটির শাটার স্পিডটি যথেষ্ট ভালো ছিল এবং খুব ভালো কালার রিপ্রোডাকশন করতে পারছিল। ফোনটির মধ্যে দিয়ে আপনারা জুম করে ছবি তুলতে পারবেন এবং আলট্রা ওয়াইড মোডে ছবি তুলতে পারবেন, যেহেতু ফোনটির মধ্যে সকল ধরনের সেন্সরি ইনক্লুডেড রয়েছে। ফোনটির ছবিগুলো আপনারা দেখলে বুঝবেন যে কতটা ক্লিয়ার এবং কালারফুল ছবি দিতে পারছিল। যারা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে মোটামুটি ফটোগ্রাফি করতে চান, তাদের জন্য কিন্তু আলট্রা ওয়াইড মোড, ম্যাক্রো মোড, ডেপথ সেন্সর, প্রত্যেকটা সেন্সরই এই ফোনটির মধ্যে ইনক্লুড করা রয়েছে। যদিও আপনারা এটা বলতে পারেন যে এখন কিন্তু লো বাজেটের ফোনগুলোর মধ্যেও অনেকগুলো সেন্সর ইনক্লুড করা থাকে, তারপর আমি আপনাদেরকে বলবো এই ফোনটির 64 মেগাপিক্সেলের যে প্রাইমারি শুটারটি রয়েছে, তা কিন্তু আপনাকে চমৎকার ছবি তুলতে সাহায্য করবে। যদিও এটি ঠিক যে যদি আপনারা মেইন ক্যামেরা হিসেবে 64 মেগাপিক্সেলের ক্যামেরাটি ইউজ করেন, তাহলে আপনাদের ফটো প্রসেসিং হতে কিছুটা সময় লাগবে। প্রাইমারি ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, কিন্তু ডেপথ সেন্সর ক্যামেরাটি 2 মেগাপিক্সেল হওয়ার কারণে পোর্ট্রেট ছবিগুলো আমার কাছে খুব বেশি অ্যাকুরেট মনে হয়নি। এই বাজেটে এর থেকে বেটার পোর্ট্রেট ছবি আমি আশা করেছিলাম, কিন্তু 64 মেগাপিক্সেল মোডে যদি আপনারা ছবি তুলেন, তাহলে যথেষ্ট কালারফুল এবং যথেষ্ট ক্লিয়ার ছবি তুলতে পারবেন, এবং এক্ষেত্রে আপনারা ডিটেলসও কিন্তু খুব ভালো পাবেন। 64 মেগাপিক্সেল মোডের ছবি তোলার পরে ছবি জুম করার যে একটা মজা, সেই মজাটা কিন্তু আপনারা এই ফোনটিতে তোলা ছবি দিয়ে উপভোগ করতে পারবেন। এছাড়াও ফোনটির মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার আরেকটি পজিটিভ সাইড হলো এটি যে এই ফোনটির ফোকাস স্পিডও কিন্তু যথেষ্ট ফাস্ট। খুব দ্রুতই এটি ফোকাস করতে পারছিল এবং ফোকাস ছাড়তে পারছিল। ফোনটি দিয়ে আপনারা যারা ব্লগিং করতে চান, অর্থাৎ ভিডিও রেকর্ডিংয়ের জন্য ফোনটি নিতে চান, তারা এই ফোনটির ক্যামেরা দিয়ে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS-এ। এছাড়াও ফোনটির মধ্যে গ্রায়ো ইএস সেন্সর ইউজ করার কারণে একটা স্টেবল ভিডিও পাবেন বলে আশা করি। এখন চলুন কথা বলা যাক ফোনটির ফ্রন্ট ক্যামেরা নিয়ে। এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 20 মেগাপিক্সেলের অ্যাপারচার 2.2 যুক্ত লেন্স, এবং সেকেন্ডারি ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেল অ্যাপারচার 2.4 যুক্ত লেন্স। এখানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে পোর্ট্রেট তোলার জন্য একটি আলাদা লেন্স ইউজ করা হয়েছে। প্রথমেই কথা বলি প্রাইমারি ক্যামেরাটি নিয়ে। প্রাইমারি 20 মেগাপিক্সেলের ক্যামেরাটি আপনাকে সন্তুষ্ট করবে তাতে কোনো সন্দেহই নেই, কারণ সেলফি ক্যামেরা হিসেবে 20 মেগাপিক্সেল কিন্তু এনাফ, এবং আপনারা খুবই ক্লিয়ার এবং অ্যাকুরেট কালার সমৃদ্ধ ছবি তুলতে পারবেন। কিন্তু ফ্রন্টেও পোর্ট্রেট ছবি তোলার জন্য যেই ডেপথ সেন্সর ক্যামেরাটি ইউজ করা হয়েছে, সেই ডেপথ সেন্সর ক্যামেরাটির কাজ নিয়ে কিন্তু আমি খুব বেশি একটা সন্তুষ্ট নই। 20 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটির কারণে যতটা ডিটেলসের ছবি উঠছিল, ডেপথ সেন্সরটির ইউজ করার কারণে কিন্তু ততটা চমৎকার পোর্ট্রেট ছবি আমি পাচ্ছিলাম না। আমার কাছে যে সাইড এজগুলো রয়েছে এবং বোকে এফেক্টগুলো রয়েছে, তা খুব বেশি একটা পারফেক্ট মনে হয়নি। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা দিয়ে এর থেকে বেটার তোলা সম্ভব নয়, কিন্তু একটা এক্সট্রা ডেপথ সেন্সর বেসড ক্যামেরা দেওয়ার কারণে কিন্তু আমার আশাটাও আরেকটু বেড়ে গিয়েছিল। তো সব মিলিয়ে আসলে এই ফোনটি কেমন হবে? রেডমি K30 আপনারা যারা দেখেছেন বা যারা ইউজ করছেন, তারাই আসলে বলতে পারবেন এই ফোনটি আসলে কেমন হবে। আমি বলবো বাজেট হিসেবে ফোনটি মোটামুটি মানে বলা চলে। ফোনটি খুব বেশি একটা বেটারও না, খুব বেশি একটা খারাপও না।
কিন্তু পোকো F1 এর পরে পোকো X2 আসার কারণে আমাদের সবারই কিন্তু মন কিছুটা হলেও ভেঙে গিয়েছে। আপনাদের কি মতামত জানাবেন আমাদের কমেন্ট সেকশনে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, ধন্যবাদ।